আমার তো বাঁচার কোনো পথ নেই, কারণ আমার তো বাঁচতেই হবে। বিদেশ থেকে, মিডল ইস্ট থেকে, সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে এসে তারা এখন অনেক মানুষ যথেষ্ট করুণ জীবনযাপন করতেছে। তারা খেয়ে না খেয়ে, কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, সুদে টাকা নিয়েছে মানুষ। বাংলাদেশের এনজিও, যারা এনজিওর ফাঁদে পড়ছেন তারা জানেন যে এনজিওর থেকে টাকা উড়ানো কি একটা মহাবিপদ। আমার বাঁচার উপায় নেই, কারণ আমি বাঁচতে পারতেছি না, কারণ আমি যদি একটা মরেও যাই তাও হবে না, কারণ আমার ফ্যামিলির লোকজনের উপরে আমার সাধ্যে সামর্থ্যে যা ছিল সব কিছু বিক্রি করে শেষ করে দিয়ে আমি এখন নিঃস্ব। মানে না খেয়ে মরে গেল, তারা দেখবেন এনজিওর টাকা নিবেই নিবে। আজ 3টা বছর ধরে আমি এই টাকার সুদ দিতে দিতে, এই টাকার লাভ দিতে দিতে আমার আর দফায় ঠান্ডা, আমি আর পারতেছি না। বিদেশে গিয়ে ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে বাংলাদেশের হাজারো তরুণের মতো তারাও দেখেছিলেন নতুন জীবনের আশা। কেউ ভিটে মাটি বিক্রি করেছেন, কেউ ধার দেনায় জর্জরিত হয়েছেন। শুধু একটাই লক্ষ্য, ইউরোপ, বিশেষ করে ইতালি। কিন্তু সেই স্বপ্নই এখন তাদের জন্য দুঃস্বপ্ন, কারণ তারা পড়েছেন এক ভয়ঙ্কর প্রতারণার জালে। এই প্রতারণার মূল হোতা আব্দুর রহিম। বগুড়ার আদমদিঘি তার গ্রামের বাড়ি। অভিযোগ, ইতালিতে ভিসা দেওয়ার নামে শত শত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ফেস দ্য পিপলের অনুসন্ধানী টিম সরেজমিনে গিয়ে দেখেছে এমনই বাস্তবতা। গ্রামের মানুষের কাছে রহিম একজন দানবীর। মসজিদে অনুদান, দরিদ্রদের সহায়তা, সব মিলিয়ে এলাকায় তার ভাবমূর্তি একজন উদার মানুষের। কিন্তু প্রশ্ন হলো, এই দানশীলতার আড়ালে কি লুকিয়ে আছে? একটা জমি বিক্রয় করবো, জমিটা দীর্ঘ প্রায় 7-8 মাস হয়ে যাচ্ছে, জমিটা বেচতে পারছি। এই জমিটা বিক্রয় হলেই মনে করেন যে টাকা যায়, যেটা কিছু হয়তো অল্প স্বল্প করে হলেও দিয়ে দিয়ে মনে করেন একবারে তো আর একজন মনে হয় পারবো না, সম্ভাবনা এরকম নেই। তো আমার যেটা বলেছে যে ভাই এটা বিক্রয় হলে তবু মানুষের কিছুটা যে একটা চাপ আছে, এই চাপটা আমি নিশ্চয় করতে পারবো না। না 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 না, ও ভাই, এরা এই ধরনের মানুষই না ভাই। দরকার বাজারে আপনি প্রত্যেকটা লোক শুনবেন, ওদের এই একটা আচরণ আছে যে কারো 2 টাকা মেরা খাওয়া বা কাউকে মনে করেন ঠকানো, এরকম কোনো ওদের নেই। ওদের কথা যে আমরা যদি নিঃশেষ হয়ে যায়, আমাদের যদি সব বেচা লাগে তবুও বেচবো, কিন্তু মানুষের ক্ষতি আমরা করবো। খুব চেষ্টা আছে মানে যে জমিগুলা বিক্রয় করে টাকাগুলি দিয়ে দিবে। তাদের সম্পর্কে মানে তারা তো মনে করেন যে আগে খুব একটা ছিল না, কিন্তু এখন মনে করেন যে আগে অবস্থা কম ছিল, কিন্তু বিদেশ যাওয়ার পর অনেক ভালো অবস্থা। এবং আমাদের এলাকার মসজিদ, মাদ্রাসা, যে কোনো জায়গা গরিব মানুষ অনেক মানুষ হেল্প করছে, দান করে মোটামুটি ভালো, অনেক দান। যা বলে যে এই কাজটা আমার করালে হ্যাঁ, আমাদের মসজিদের 1 তলা ছিল 2 তলা করে দিচ্ছে, একবারে মাদ্রাসা, প্রতি মাদ্রাসায় টাকা পয়সা দেয়। পেয়ারা সন্তান একটা জমি কিনছে প্রায় 2 কোটি টাকা লাভ। এই জায়গাটা ওরা বেচার জন্য চেষ্টা করতেছে, জমিগুলো ক্লিয়ার করবে। বুঝতে পারতেছে না, তবে হবে না, দাম কম করছে, তবে দিয়া দিই, তাই তো বললো। অনুসন্ধানে উঠে এসেছে এটি ছিল একটি পরিকল্পিত প্রতারণা। নিজ এলাকায় সৎ ইমেজ তৈরি করে বাইরে থেকে মানুষকে ফাঁদে ফেলাই ছিল আব্দুর রহিমের কৌশল। সাভার সহ বিভিন্ন এলাকায় রয়েছে তার বিপুল সম্পত্তি, অথচ ভুক্তভোগীরা আজ নিঃস্ব। বর্তমানে আব্দুর রহিম ইতালিতে অবস্থান করছেন স্ত্রী সন্তান সহ। আর তার গ্রামের বাড়িতে গেলে পাওনাদারদের দেয়া হয় নতুন প্রতিশ্রুতি, জমি বিক্রি করে টাকা দেয়া হবে, কিন্তু সেই কমিটমেন্ট আজও বাস্তবায়ন করা হয়নি। এলাকাবাসীরা বলছেন, প্রতিদিনই কেউ না কেউ আসে পাওনা চাইতে, কিন্তু টাকা ফেরত তো দূরের কথা, কোনো সুনির্দিষ্ট উত্তরও নেই। এই প্রতারণার অন্যতম শিকার ইতালি প্রবাসী জাবেদ। তিনি প্রায় 150 জন মানুষের কাছ থেকে ভিসার টাকা সংগ্রহ করে দেন আব্দুর রহিমকে, কারণ রহিম ছিল তার পরিচিত, কিন্তু ভিসা হয়নি, আর সেই টাকা আজও ফেরত আসেনি। এখন জাবেদ নিজেই মহাবিপদে। পাওনাদারদের চাপ, হুমকি, সব মিলিয়ে তিনি যেন এক দুঃসহ বাস্তবতায় আটকে গেছেন। আমার কিছু পরিচিত মানুষ এবং বাংলাদেশে আমার আত্মীয় স্বজন, তারা
আমার মাধ্যমে রহিমের কাছে কাগজ দেয়। 137টা ভিসা রহিম আমাকে দেয়। এর বিনিময়ে রহিম প্রায় 5 লাখ ইউরো শুধুমাত্র নুল্লাউস্তা বা ভিসা বাবদ আমার থেকে নেয় এবং এই কাগজ জমা দেওয়ার জন্য আমার থেকে 1,13,000 ইউরো নেয়। ইতালিয়ান যে এম্বাসি ঢাকার, এই ভিসাগুলির মধ্যে মাত্র 24টা ভিসা ডেলিভারি দেয় এবং বাকি ভিসাগুলি রিজেক্ট করে দেয়। টাকাগুলি নেয়, তখন রহিম ওয়াদা দিয়েছে যদি কোনো কাগজ ফেরত দেয় তাহলে 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেবে। কিন্তু বিগত 2-2.5 বছর 3 বছর ধরে রহিম এই বাকি 111টি ভিসার জন্য যেই 4.5 লাখ ইউরো এই টাকাটা দিয়ে দিচ্ছি করে ঘুরাচ্ছে এবং বারবার বলতেছে যে সে জায়গা বিক্রি করে মানুষকে টাকা দিয়ে দেবে। কিন্তু মানুষকে জায়গা বিক্রি করে সে এখন পর্যন্ত কাউকে কোনো টাকা দেয় নাই। যারা আমার মাধ্যমে কাগজ জমা দিয়েছে তারা প্রত্যেকে আমাকে নানানভাবে প্রেসার দিচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে আমার নিজের জমি জায়গা বিক্রি করে, আমার গাড়ি বিক্রি করে, আমার দোকান, আমার ফ্যাক্টরি টাকা দিয়ে মানুষকে এখন পর্যন্ত 1,77,000 ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2.5 কোটি টাকার মতো পরিশোধ করেছি। আমার সাধ্যে সামর্থ্যে যা ছিল সব কিছু বিক্রি করে শেষ করে দিয়ে আমি এখন নিঃস্ব। এই মানুষগুলির অধিকাংশ মানুষ বিদেশ থেকে, মিডল ইস্ট থেকে, সৌদি আরব, মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে এসে তারা এখন অনেক মানুষ যথেষ্ট করুণ জীবনযাপন করতেছে। তারা খেয়ে না খেয়ে, কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, সুদে টাকা নিয়েছে মানুষ, সহায় সম্বল বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে মানুষ টাকা দিয়েছে। এই টাকাগুলি নিয়ে সে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, তার এলাকায় এবং ঢাকায় সম্পদ কিনেছে, কিন্তু এই জায়গাগুলি বিক্রি করে সে মানুষকে টাকা দিচ্ছে না। আমার তো বাঁচার কোনো পথ নেই, কারণ আমার তো বাঁচতেই হবে। কারণ বাংলাদেশে তো এই টাকাগুলো নিয়ে দিয়েছি ঋণ কইরা। কারণ বাংলাদেশে এনজিও, যারা এনজিওর ফাঁদে পড়ছেন তারা জানেন যে এনজিওর থেকে টাকা উড়ানো কি একটা মহাবিপদ। তাদের মানে না খেয়ে মরে গেলেও তারা দেখবেন এনজিওরা টাকা নিবে। তাদের টাকা দেওয়াই লাগবে, ঘর বেচুক, বাড়ি বেচুক, যা বেচুক টাকা দেওয়া লাগবে। তাই এইরকমভাবে আজ 3টা বছর ধরে আমি এই টাকার সুদ দিতে, এই টাকার লাভ দিতে আমার আর দফায় ঠান্ডা, আমি আর পারতেছি না। ভাই আমার আর কত ঘুরাবেন? আমি এই 2023 সালে সরকারি ডিক্লেয়ার অনুযায়ী আমি আপনারে 8টা কাগজ দিলাম। আমি 8টা কাগজে যে বিষয় উঠছে নুলস্তা, আমার 1টা টাকা বাকি রেখে আমারে কোনো নুলস্তা দেন নাই। সম্পূর্ণ টাকাটি নিয়ে তারপর আমার নুলস্তা দিয়েছেন। আমি আমার আত্মীয় স্বজন, আমার ছোটো 3টা ভাই, তাদের কাছ থেকে মিলাই জিলিয়ে টাকাগুলো নিয়ে আমি আপনাদেরকে দিছি। তারা কেউ লোন করছে, কেউ সুদে আনছে, কেউ জায়গা বেচছে, এইভাবে বেচছে কিনা আইন না টাকাগুলো দিছে। আপনাদেরকে যখন বললাম যে ভাই আপনার কিছু টাকা বাকি রাখেন, আপনার 1টা টাকাও বাকি রাখেন নাই, ডাইরেক্ট বলছেন ভাই পুরো টাকা দিয়ে পারলে কাগজ নেন, নাহলে নিয়েন না। আমি দেশে যাওয়ার মতো কোনো পরিস্থিতি করতে পারতেছি না। আমার বাড়িতে আমার বাপ মা থাকতে পারতেছে না, আমার ফ্যামিলিতে থাকতে পারতেছে না। সবাই এদিক দেওয়া ঝামেলা, ওদিক দেওয়া ঝামেলা, এদিক দেওয়া টাকার লেগে আসে, ওদিক দেওয়া ইসের লেগে আসে, অমুক দেওয়া হুমকি দেয়, দামকি দেয়, হ্যান করে, বিভিন্ন দিকে আমি ঝামেলায় পড়ে যেতেছি। ভাই আমার পক্ষে আর সম্ভব হইতেছে না যে আমি কোনোভাবেই করুন। ভাই আপনারা আমার যত দূর হতে পারেন আমার এই টাকাটা ব্যবস্থা করে দেন, নইলে ভাই আমার বাঁচার উপায় নেই, আমি বাঁচতেও পারতেছি না। কারণ আমি যদি একটা মরেও যাই তাও হবে না, কারণ আমার ফ্যামিলির লোকজনের উপরে পুরো অত্যাচার চলতেছে, পুরো হামতাম চলতেছে। এ সকল বিষয়ে বক্তব্য নিতে গেলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদ বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। পুরো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ঘুরে উপপরিচালক, এনফোর্সমেন্ট অ্যান্ড মনিটরিং সহ কারো কাছ থেকেই বক্তব্য নেওয়া যায়নি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কবে সেই সময় আসবে? আর কতদিনে কত পরিবার নিঃস্ব হয়ে যাবে? ভুক্তভোগীরা এখন সরকারের কাছে একটাই দাবি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে আব্দুর রহিমকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং তাদের কষ্টার্জিত টাকা ফিরিয়ে দিতে হবে। কারণ এটা শুধু একটি প্রতারণার ঘটনা নয়, এটা শত শত পরিবারের বেঁচে থাকার লড়াই। বিদেশে যাওয়ার স্বপ্ন যেখানে ছিল আশার আলো, সেখানেই আজ অন্ধকারের গল্প।